বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে, দি নিউজ স্টার টিভি ভবন হতে, IPTV www.dailynewsstar.tv, ডেডিকেটেড URL dailynewsstar.com, b21@gmail.com। 2017 সাল হতে সামাজিক মাধ্যমে NSTV অনুষ্ঠানগুলি পরিচালনা করে আসছে, যার মধ্যে মুজিব শতবর্ষ উপলক্ষে 140টি অনুষ্ঠান 2000 মিনিটে বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের সৌজন্যে। বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদ প্রতিষ্ঠাকাল 1992 সাল, প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর M.A. ওয়াজেদ মিয়া। 2009 সাল পর্যন্ত ডক্টর M.A. ওয়াজেদ মিয়া বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের সভাপতি ছিলেন। আমি M. শাহজাহান আলী গোলদার বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব। আমি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযুদ্ধের সনদ এবং 2001 সালে যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ভ্রমণ করি, তখন এই যে টুইন টাওয়ারের 110 তলার ছবি। 1971 সালের রণাঙ্গন অর্থাৎ বনগা বেনাপোল 8 নম্বর সেক্টর অধীন, যেখানে 7টি উপসেক্টরও ছিল। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে। আমার স্থানীয় কমান্ডার ছিলেন মরহুম আলী কদর সাহেব। সরাসরি 8 নম্বরের শেষ অংশের সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেবের নির্দেশনা ক্রমে এই যে রণাঙ্গন অর্থাৎ বনগা বেনাপোল 3 কিলোমিটার বেষ্টিত মুক্ত অঞ্চলের আমি মাইনর ফ্রিডম ফাইটার। মেজর মঞ্জু সাহেবই আমাদের এই বাচ্চার নামকরণটি করেছিল। আমার কাজটাই ছিল ওই যে পাকিস্তানিদের সেনাবাহিনীর জিপ গাড়ি, খান সেনা, রাজাকারদের অবস্থান, চলাফেরা এর ওপরেই রিপোর্টটা করা। ওই সেই 1971 সালের আগস্ট মাসে গাছে উঠে এই রাজাকারদের, খান সেনাদের জিপ গাড়ি, যেখান থেকে বেনাপোল সিটি কর্পোরেশনের শেষ অংশ হতে মোটরের গোলাটা ছোড়া হতো, ওই জায়গা থেকে রিপোর্ট করার জন্যে মেজর মঞ্জু সাহেব আমাদের বাইনোকুলারও দিয়েছিল। ওই যে গাছে উঠে দেখার সময় আমার মাথার উপর দিয়ে মোটরের গোলা যায়, আমি ওই গাছের উপরে বেহুশ হয়ে থাকি। অতঃপর তো আমাকে নামানোর পরে জল চিকিৎসার পরে আমি সুস্থ হই। তারপরে আমার মা বহুবার বলেছে, বাবারে তুই আর এই যুদ্ধ বিগ্রহে যাস না, মুক্তিযুদ্ধে যাস না, তাইলে বাঁচবি না। শেষ পর্যন্ত মা আমাকে বলেন, যা তোরে দিয়ে দিলাম, দেশটা নিয়ে আসিস। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই হতে আমি আমার এই শব্দ দূষণে বাম কানটা নষ্ট হয়ে যায়। অতঃপর তো সেই 1977-78 সাল পর্যন্ত শুনতাম না। এরপরে ঠিক হয়ে যায়। 2021 সালে যখন আমি কোভিড আক্রান্ত হয়ে ঢাকাস্থ মিলিটারিদের হাসপাতাল CMH-এ ভর্তি হই, এই ICU-তেও ছিলাম। আমার মেয়েটা সোনোলজিস্ট ডাক্তার সুমাইয়া গোলদার, মেয়ের জামাই ছিলে এই যে বর্তমানে র্যাব 7-এ কর্মরত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা মেজর জাহিদুল ইসলাম। তো এখান থেকে আর কি আমি এই মুজিব শতবর্ষ উপলক্ষে 140টি প্রোগ্রাম করি। এইখানে আমার এই যে মুক্তিযুদ্ধের সনদটি দেওয়া, আমি বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদ প্রতিষ্ঠাকাল 1992 সাল, এখানকার এই যেটা গঠনতন্ত্র আর কি, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের এর গবেষণা কমিটির আহ্বায়ক ছিলাম, যেটা 2001 সালে আর কি এই গঠনতন্ত্রটি লিখিত। আমি জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ এর বর্তমান চেয়ারম্যান। এই সংগঠনটির প্রতিষ্ঠাকাল 2008 সাল।
এরই একটি ডিরেক্টরি, যেখানে আর কি প্রধান উপদেষ্টা হিসাবে আর কি তৎকালীন এই যে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর আবু সাইদ সাহেব প্রধান উপদেষ্টা। আমি 2001 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে আসার পরে সাংবাদিকতা ও প্রকাশনা আইন এই বইটি রচনা করি, যার মাধ্যম দিয়ে 2017 সাল থেকে আর কি চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিয়মতান্ত্রিক পদায়ন ছিল না। গত পরশুদিন হতে আর কি জনাব আক্তার হোসেন সাহেব নিয়মতান্ত্রিকভাবে আর কি তথ্য মন্ত্রণালয় অধীন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে পদায়িত হয়েছেন। আমি এর উপরে 2017 সাল হতে অদ্যবধি আর কি, বিশেষ করে গোলাম কিবরিয়া যখন দ্বিতীয় মেয়াদের জন্য মিথ্যাচার করে আবারও আর কি এই যে 1 বছরের এক্সটেনশন চাইলেন, তখন আর কি আমার এখান থেকে এই যে নিউজটা প্রকাশ করি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর আর কি উপস্থাপনা করি। এরপরে গোলাম কিবরিয়া এখানটাতে দ্বিতীয় মেয়াদে পরবর্তী বছরের জন্য আর এখানে চুক্তিভিত্তিক নিয়োগটা পান নাই, কিন্তু তথ্য মন্ত্রণালয় অধীন সরকারিভাবে পরিচালিত হলেও 1973 সালের ছাপাখানা আইন অনুপাতে আর কি কিন্তু চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক নিযুক্ত হয়ে থাকেন। ধন্যবাদ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে নিয়মতান্ত্রিকভাবে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়ার জন্য। আমি এম শাহজাহান আলী গোলদার। আমি 2021 সাল থেকে আর কি করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন থাকাকালীন গোলাম কিবরিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রটির মিডিয়া এবং ওয়েস বোর্ড বাতিল করে। অতঃপর আমি উচ্চতর আদালতের মাধ্যমে আমার সংবাদপত্রটি আমি ফেরত পাই, কিন্তু আমার আরও যে সংবাদপত্রগুলো আছে, সাপ্তাহিক 21, সাপ্তাহিক বাংলার 21, দৈনিক সবার আগে মিডিয়া তালিকাভুক্তি মর্মে আবেদিত দি ডেইলি নিউজ স্টার, সাপ্তাহিক বাংলার 21 সংবাদপত্রটির নিয়মতান্ত্রিক 6 মাস পরে পরে যে মিডিয়া অডিট নিষ্পত্তি হওয়ার কথা, বিগত এই যে ডিসেম্বর 2023 পর্যন্ত সাপ্তাহিক বাংলার 21 সংবাদপত্রের 9টি অডিট তৎকালীন আর কি মহাপরিচালক চলতি দায়িত্ব, এটা গোলাম কিবরিয়ার নিজস্ব ঘোষিত পদ ছিল, মহাপরিচালক চলতি দায়িত্ব। উনি আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে 9টি অডিট নিষ্পত্তি করেন নাই। 21 পত্রিকাটির মালিক মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব 2004 সাল থেকে দি ডেইলি নিউজ স্টার পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। 2022 সালের ডিসেম্বর মাসে প্রয়াত হওয়ার পরে আর কি সংবাদপত্রটি আমার নামে ঢাকা জেলা প্রশাসন কর্তৃক হওয়ার পরে এই সাপ্তাহিক 21 পত্রিকাটিরও 5-7টি অডিট গোলাম কিবরিয়া সাহেব নিষ্পত্তি করেন নাই। আমি 2023 সালে দৈনিক সবার আগে সংবাদপত্রটি মিডিয়া তালিকাভুক্তি মর্মে আবেদন করি। উদ্দেশ্য প্রণোদিতভাবে গোলাম কিবরিয়া আমার এই মিডিয়া তালিকাভুক্তিটি দেয় নাই। এছাড়াও দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের যখন আমি এইটা মামলা করি, আমার সার্কুলেশন ছিল 12,000। গোলাম কিবরিয়া সাহেব ব্যক্তিগতভাবে স্বপ্রণোদিত হয়ে আমার সার্কুলেশনটা 6,000 করেছেন এবং বিগত সময়ে যে নিয়মতান্ত্রিক অডিট এই 2024 সালের মার্চ মাস পর্যন্ত 4টে অডিটও নিষ্পত্তি করেন নাই। এনএসটিভির টেবিল থেকে
চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আরেকটি উপস্থাপনা 2019 সালে পাক্ষিক রাজস্ব সংবাদ নামে আমি একটি নামের ছাড়পত্রের জন্য, আর কাজীবাত্রা নামক আরেকটি পাক্ষিক সংবাদপত্রের জন্য আমি এই নামের ছাড়পত্রের আবেদন করি। কিন্তু কাজীবাত্রাটি চট্টগ্রামের ঠিকানার হলেও ঢাকা থেকে প্রকাশিত লক্ষ টাকার বিনিময়ে এই কাজীবাত্রার নামের ছাড়পত্র প্রদান করে এবং ঢাকা জেলা প্রশাসন কাজীবাত্রা পাক্ষিক সংবাদপত্রটির ঘোষণাপত্র প্রদান করেন। কিন্তু আমি 9টি অবগতিপত্র দেওয়া সত্ত্বেও গোলাম কিবরিয়া সাহেব আমার এই যে পাক্ষিক রাজস্ব সংবাদ প্রস্তাবিত পাক্ষিক সংবাদপত্রটি রাজস্ব সংবাদ নামের ছাড়পত্র প্রদান করেন নাই। এই চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃত তথ্য মন্ত্রণালয় অধীন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, এই রকমই আরো অধিদপ্তর পরিদপ্তরের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড, যা অর্থ মন্ত্রণালয় অধীন। আমি এখন যে কথাটি বলবো একটা বিজ্ঞাপন, ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন, যেটা এই বিদেশে রপ্তানিযোগ্য মালামাল এবং আমদানিকৃত মালামালের রাষ্ট্রীয় কার্যক্রম রাজস্ব ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য রাজস্ব আইনজীবী হিসাবে ব্যবসা পরিচালনা করে থাকেন। ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের বয়সটা এখন 54 বছরের ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন। এখানে আর কি মোট এই যে ডিরেক্টরি মোতাবেক সদস্য সংখ্যা 2600 হলেও বর্তমান এবার ভোটার হয়েছেন মাত্র 1600 জন। এখানে যারা নির্বাচন করছেন 2টি প্যানেল, এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এই যে ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা এই যে সিয়ানডেপেজের মালিকদেরকে অবগত না করার কারণে আর কি এখান থেকে তাদের ওই যে সদস্য নবায়ন ফি বাকি হওয়ার কারণে ভোট দেওয়ার জন্য ভোটার হতে পারে নাই আর কি। আমি বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির জেনারেল সেক্রেটারি। 2002-03 সাল হতে বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনে আমরা এই যে নির্বাচনী প্যানেলটা দিয়ে থাকি। সেইভাবে এবারও আর কি এই যে 29 সদস্যের প্যানেল, এখানটাই আর কি আমরা বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে 29 সদস্যের প্যানেলের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত এই যে ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান চলমান যে কমিটি, মিজান বাসার পরিষদ এবং কর্মকর্তা কর্মচারীদের অসহযোগিতার কারণে এনওসি নিতে পারি নাই। তারপরেও আমি মোহাম্মদ শাহজাহান আলী গোলদার সভাপতি পদপ্রার্থী এবং মোহাম্মদ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার প্রতীকটা হচ্ছে উড়োজাহাজ। এম শাহজাহান আলী গোলদার, প্রোপাইটার মেসার্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল। আমার ব্যবসা 1987 সাল হতে বেনাপোল কাস্টম হাউসের মাধ্যম দিয়ে শুরুটা হয়। তো আমি সেই পিছন থেকে ধরলে 39 বছর এই ব্যবসার সাথে জড়িত। ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসার সাথে জড়িত 33 বছর যাব। এখানটাই আর কি বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে যখন প্যানেল আমরা না দিতে পারলাম, আমি এই যে স্বতন্ত্রভাবে উড়োজাহাজ প্রতীক নিয়ে ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্য ভাইদের প্রতি আবেদন নিবেদন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিন। সেই সাথে 30 মে 2024 পর্যন্ত যাতে করে আমরা যারা প্রার্থী এবং ভোটার সকলেই ভোট দিতে পারি, সেই লক্ষ্যে দোয়া কামনা করছি সবার কাছে আর কি। আমি এম শাহজাহান আলী গোলদার, প্রোপাইটার মেসার্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, উড়োজাহাজ প্রতীকের জন্য ভোটটা
প্রত্যাশা করছি আপনারা যদি আমাকে উড়োজাহাজ প্রতীকে ভোট দিয়ে ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করেন, তাহলে যে কাজটা আমি করে যাচ্ছি, আমি ওই যে মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এখানটায় আর কি রেভিনিউ মামলাগুলো, বিল অফ এন্ট্রি জটিলতার মামলাগুলো সিআরএফ এজেন্ট মালিকদের এই যে মালিকানা সংক্রান্ত উত্তরাধিকার মামলাগুলো ফ্রি অফ কস্টে বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে পরিচালনা করে আসছি। আর আমার আরেকটি মিশন যেটা আছে, আমাদের এই লাইসেন্সগুলো নবায়ন মর্মে আর কি আমদানি রপ্তানির মতো করে বিজিএমই বিকেএমই এর মতো করে কেন্দ্রীয়ভাবে এনবিআর কর্তৃক এই যে আমাদের লাইসেন্সগুলো নবায়ন কার্যক্রম সমাধা হবে এবং একটি কেন্দ্রীয়ভাবে লাইসেন্স হওয়ার পরে আর কি প্রত্যেকটা স্টেশনে ফ্রেট ফরওয়ার্ডিং এর মতো ইন্ডোজমেনের ভিত্তিতে আপনার এই যে সিআরএফ ব্যবসা অর্থাৎ বিল অফ এন্ট্রি বিল অফ এক্সপোর্ট দাখিল কার্যক্রমটা করা যাবে। সেই সাথে আমাদের আমদানি রপ্তানির সিআরএফ কমিশন ওই যে বিভিন্ন আর কি এই পরীক্ষণ যে কোম্পানিগুলো আছে বিএসটিআই এই রকমটা করে আর কি কমিশনের টাকাটা কেন্দ্রীয়ভাবে জমা হবে, বিল অফ এন্ট্রি হিসাবে প্রত্যেকটা মালিকের ওপরে এই টাকাগুলো সমভাবে আর কি অ্যাকাউন্ট ওয়ারি জমা হবে। তাহলে আর এই রাষ্ট্রীয় ভান্ডার রাজস্ব হতে এই যে কম প্রাপ্ত হবে না এবং কোনো সিআরএফ মালিকও আর কি দুর্নীতি আশ্রয় গ্রহণ করে রাজস্ব ফাঁকি দেওয়া অপচেষ্টাটাও করবেন না। এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা যাতে করে আর কি জাতীয় রাজস্ব বোর্ড আমাদের এই যে সিআরএফ কমিশনটা কেন্দ্রীয়ভাবে আর কি আমরা আমাদের অ্যাকাউন্টের ওপরে সিআরএফ এজেন্ট প্রতিষ্ঠান অ্যাকাউন্টের ওপরে পেতে পারি, সেই ব্যবস্থাটা যেহেতু লাইসেন্সিং বিধিতে আছে, পদক্ষেপটা নিলে আমরা যেহেতু এই সিআরএফ এজেন্ট মালিকরা আর কি এই যে কমিশনের ওপরে সিআরএফ এজেন্ট কমিশনের ওপরে ইনকাম ট্যাক্স এবং ডিএফ ভ্যাটটা প্রদান করে থাকি। বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসাবে বাংলাদেশের সকল সিআরএফ এজেন্ট মালিক ভাইদের প্রতি বিশেষ করে মালিকানা বিল অফ এন্ট্রি সংক্রান্ত আপনাদের কোনো মামলা মকদ্দমা হলে আমার সাথে যোগাযোগ করবেন, ফ্রি অফ কস্টে আপনাদের মামলাগুলি আমি করে দিব। ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচন 2024-26 30 মে 2024 অনুষ্ঠিত হবে ঢাকাস্থ শাহজালাল বিমানবন্দরের সিআরএফ এজেন্ট মালিকদের যে ভবন, সিআরএফ এজেন্ট ভবনের 4th তলায়। ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন যারা ভোটার আর কি যে 1600 ভোটার, তাদের ভোটার আইডি কার্ডটা প্রদান করা হচ্ছে গত 15 মে 2024 হতে 29 মে 2024 পর্যন্ত ভোটার আইডি কার্ড প্রদান করা হবে। আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড সংগ্রহের জন্য নিজে যাইতে না পারলে আপনার কাস্টমস সরকার প্রতিনিধির মাধ্যম দিয়ে সংগ্রহ করতে পারবেন। বর্তমান নির্বাচন কমিশন এই ব্যবস্থাটি করেছেন। সারা বাংলাদেশের সকল সিআরএফ এজেন্ট যে 9000 এখানটায় আর কি লাইসেন্স মালিক 12,000-এর মতো মালিক পক্ষ, 5 লক্ষের অধিক স্টেক হোল্ডার, সকলের কাছে আমি এম শাহজাহান আলী গোলদার ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচন 2024-26 সভাপতি পদপ্রার্থী হিসেবে উড়োজাহাজ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করছি। আপনারা সকলে আমাকে যদি উড়োজাহাজ প্রতীকে ভোট দিয়ে ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করেন, এই অ্যাসোসিয়েশনটাকে সিআরএফ মালিকদের লক্ষ্য উদ্দেশ্যকে ওই গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টাটা করব। আলহামদুলিল্লাহ, এখানে আমার আরেকটি যে আন্দোলন করছি, 2009 সাল থেকে সিআরএফ মালিক হতে গেলে, লাইসেন্স পেতে গেলে গ্রাজুয়েশনটা ম্যান্ডেটরি। যেমন বিসিএস পিএসসি দিতে গেলে বর্তমান আমাদের আর কি যেটা অঘোষিত স্ট্যাটাসটা হচ্ছে কাস্টমসের, এই যে কাস্টমসের নয়, এখানটায় জয়েন্ট কমিশনার পদমর্যাদা, যেটা আর কি ওই যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন অর্থাৎ
ডেপুটি সেক্রেটারি ডিএসদের মতো করে আর কি। এখান থেকে যেরকম উচ্চতর আদালত পরিচালনায়, নিম্ন আদালত পরিচালনায় ভিপি, পিপি এইগুলো নিয়োগ দেওয়া হয়ে থাকে, আমাদের যোগ্যতর সিআরএফ এজেন্ট মালিক যারা আইন শাস্ত্র পাশ করা, দীর্ঘদিন সিআরএফ এজেন্ট ব্যবসার সাথে জড়িত, তাদেরকে আর কি এনবিআর কর্তৃক আরপি নিয়োগ দেওয়া হবে, রেভিনিউ প্রসিকিউটর। আমাদের এই মালামাল খালাস করতে যেয়ে যখন আইনগত জটিলতায় পড়ে, এখানে আইন কর্মকর্তা একজন রেভিনিউ অফিসার, যে সাধারণ মানের ইতিহাস, পৌরনীতি, ভূগোল পাশ করা, এরপরে বিভাগীয় অর্থাৎ কাস্টমসের মাধ্যমে চাকরিতে ঢোকে একজন এই যে এআরও হিসাবে, অতঃপর প্রমোশন পেয়ে আইন কর্মকর্তা হন। ইনারা আইন শাস্ত্রটা না জানার কারণে এই যে হাইকোর্ট কর্তৃক ইতিমধ্যে শতাধিক সিআরএফ মালিকদের লাইসেন্স বাতিল করা হয়েছে, আমদানি রপ্তানি লাইসেন্স বাতিল করা হয়েছে, এবং এই রকমটা এই যে বিভাগীয়ভাবে কাস্টমস কমিশনার কর্তৃকও শতাধিক লাইসেন্স চিরতরে বাতিল করা হয়েছে, যার অনেক লাইসেন্স ইতিমধ্যে মাননীয় উচ্চতর আদালত হতে ফেরতও পেয়েছেন। এই মামলাগুলোই আমি পরিচালনা করে থাকি। এম শাহজাহান আলী গোলদার, প্রোপাইটার মেসার্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল। আমি MSS LLB। আমি আর কি 1987 সাল হতে আর কি এই রেভিনিউ মামলাটা করে থাকি মাননীয় উচ্চতর আদালতে। আমার এই যে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, দি ডেইলি নিউজ স্টার, আলমদিনা মানি চেঞ্জিং কোম্পানি লিমিটেড, এই রকমের 4টি ডিএলআর আছে। এখানে আমি আবার সদস্য ভাইদের বলছি, আপনাদের মালিকানা জটিলতা নিরসন, উত্তরাধিকার মালিকানা নিশ্চিতকরণ এবং বিলপেন্ট্রি সংক্রান্ত যেসব মামলাগুলো হয় আর কি, আমার সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে ফ্রি অফ কস্টে আমি এম শাহজাহান আলী গোলদার মামলাগুলো পরিচালনা করে দিব। সকলের দোয়া চাচ্ছি। উড়োজাহাজ প্রতীক এর জন্য আমি এম শাহজাহান আলী গোলদার ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচন 2024-26 30 মে যে অনুষ্ঠিত হবে, আমাকে উড়োজাহাজ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই প্রত্যাশাটা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।